অন্য যেসব জিনিস জীবনকে সত্যি সুন্দর, সত্যি সার্থক করে তোলে, তা পাবার জন্য মাঝে মাঝে খুব বেশি রকম মূল্য দিতে হয়। তারা হয়তো এরকম একটি উক্তি দিয়েই এই বিচারের রায় মেনে নেবেন, অন্য কোনো পথ বেছে নেবেন না, অন্য কোনো পথে তারা হাঁটবেন না। এই কথা বলে আমি আপনার কাছে আইনে প্রদত্ত সর্বোচ্চ শাস্তি প্রত্যাশা করে আমার কথা শেষ করছি। Much obliged. Thank you, Lord Attorney General. Where you have concluded, and I want to start from there. Maxim. Yes. There is a saying, "Yet justitia ruat calam." Let justice be done. Yes, madam. Even though the heavens should fall. Yes. We can assure all of you that justice will be done at any cost. Much obliged. Justice will be done for both sides. Absolutely. And justice will be done very fairly, very transparent, beyond all questions. Even though questions will be raised by some quarter, it doesn't matter. We will not care who will say what. But I repeatedly want to say, justice will be done from this side, at any cost, in every matter. So thanks a lot. Much obliged. Learned Attorney General, we are very much grateful to you. At the commencement of the tribunal, of this proceeding, you managed your heavy schedules and you appeared in the tribunal. You had your valuable maiden speech, and today at the conclusion of the proceeding, you very hardly managed the time to come to the tribunal and to deliver your very, very precious, resourceful speech. I'm grateful to your lordship. I think that all of us and the tribunal will be benefited by you. I'm grateful to your lordship, and I'm grateful to my prosecution team who have invited me to submit before your lordships, and your lordships were kind enough to allow me to give these closing submissions. Much obliged. Thank you. May it please your lordships. Well, at this fag end of the proceedings, my lord, I will submit a very short. I will make some very short submission. দুই তিনটা বিষয় কথা বলেই শেষ করব। লার্নেড অ্যাটর্নি জেনারেল চমৎকার ভাবে সাবমিশন রেখেছেন, এরপরে খুব বেশি দরকার নাই। শুধু কয়েকটা পয়েন্ট যেগুলো ডিফেন্স সাইড থেকে রেজ করা হয়েছে, খুব বেশি জবাব দেওয়ার ছিল না আমাদের। তারপরে কয়েকটা পার্টিনেন্ট কোয়েশ্চেন তারা তুলেছেন, যে কয়েকটা বিষয়ে আমি জবাব দিতে চাই। একটা কথা উনি বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে নাকি ওনাদেরকে সাঁতার কাটতে বলা হয়েছে। দ্যাট ইজ অ্যাবসলিউটলি মিসকনসিভড। এই আইনটা ভেরি স্পেশাল ল, এটা তৈরি করা হয়েছে ফর ভেরি স্পেশাল পারপাস, যেটা বাংলাদেশের প্রচলিত অন্য কোনো আইনে এই বিষয়গুলোতে বিচার করার অধিকার নাই বলেই স্পেশাল লটা তৈরি করা হয়েছে 1973 সালের ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট, যেটাতে বলা হয়েছে an act to provide for detention, prosecution and punishment of persons for genocide, crimes against humanity, war crimes and other crimes under international law. এই ক্রাইমস গুলো বিচার করার জন্য স্পেশালি এই লটা তৈরি করা হয়েছে। এটাকে প্রোটেকশন দেওয়া হয়েছে বাই দি কনস্টিটিউশন, এবং পরবর্তী সময়ে এই আইনটাকে যুগোপযোগী করার জন্য এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে এটা কম্প্যাটিবল করার জন্য প্রচুর পরিমাণে অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে, এবং অ্যামেন্ডমেন্ট আনার পরে এই আইনটি সম্পূর্ণভাবে আন্তর্জাতিক আইন, বিশেষ করে জাতিসংঘের আন্ডারে পরিচালিত ইন্টারন্যাশনাল কোর্ট অফ ক্রিমিনাল জাস্টিস আইসিসির যে রোম স্ট্যাটিউট, সেটার সাথে কমপ্লিটলি কম্প্যাটিবল করা হয়েছে, যেটা ইয়োর লর্ডশিপস অলরেডি আমরা সাবমিট করেছি বিভিন্ন সময়ে। যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির ক্ষেত্রে ব্যাখ্যা দিতে গিয়ে বলা হয়েছে ফর দি পারপাস অফ দি ডেফিনেশনস অফ দি ক্রাইমস অ্যান্ড এলিমেন্টস অফ ক্রাইমস, রোম স্ট্যাটিউট থেকে আমরা সমস্ত এলিমেন্টস গুলো গ্রহণ করতে পারবো, এবং সেটা সম্পূর্ণভাবে রোম স্ট্যাটিউটের সাথে কম্প্যাটিবল। এই ব্যাপারে কোনো প্রশ্ন তোলার কোনো অবকাশ নাই। সুতরাং ওনারা যেটা বলার চেষ্টা করেছেন যে হাত পা বেঁধে সাঁতার কাটতে বলা হয়েছে, সেটা সঠিক নয়। কারণ যদি আমরা
সেকশন 19টাও অ্যাটলিস্ট দেখি যে এভিডেন্সটা কত এলাবোরেট করা হয়েছে রুলস অফ এভিডেন্সটাকে। যদিও এখানে ক্রিমিনাল প্রসিডিওর কোড প্রযোজ্য নয়, এভিডেন্স অ্যাক্ট প্রযোজ্য নয়, কিন্তু বিকল্প হিসাবে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটির মতো কমপ্লেক্স বিষয়ে বিচার করার জন্য যে ধরনের রুলস অফ এভিডেন্স দরকার সেটা সম্পূর্ণভাবে সেকশন 19 এখানে হাত পা বেঁধে বলেছেন, he has the right and liberty to say, but one should not say anything which is injurious to the justice system of this tribunal or to the proceedings of the administration of justice. Amra ekhane, even though Evidence Act is not applicable, even though CRPC has not been made applicable, but we have given unfettered opportunity to the defense, to the application of our discretionary power conferred under Section 46, that is the inherent power. Yes. We have given every right, every facility, every opportunity to the defense. So the defense cannot say that the defense has been deprived of any opportunity. And I am giving further opportunity to say anything in this context if the defense wants to say. But there has been no stone left unturned to give all the opportunities, rights, facilities to the defense. Much appreciated, Your Lordship. So, my lord, regarding this, I am concluding my submission. And the next one is the argument has been made on behalf of the defense is that it is not widespread or systematic because the offense has been committed in as many as 51 districts, but witnesses has been come from only 19 districts. My learned friend possibly it misconceived crimes against humanity হওয়ার জন্য widespread হওয়ার জন্য 51 ডিস্ট্রিক্টের সব সাক্ষী আনা প্রয়োজন নেই। একটা সিঙ্গেল ইনসিডেন্ট সেটাও যদি ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাকের পার্ট হিসাবে হয় তাহলেও এটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক হওয়ার জন্য যথেষ্ট হবে। সেই ব্যাপারে আমরা আন্তর্জাতিক আইন এবং আন্তর্জাতিক আইনের অধীনে বিচারকৃত আদালতের নজির এই ট্রাইব্যুনালের সামনে উপস্থাপন করেছি। 51 ডিস্ট্রিক্টে 56,000 বর্গমাইল জুড়ে অফেন্স হয়েছে, সেগুলোর ওরাল এবং ডকুমেন্টারি এভিডেন্স আমরা দিয়েছি, ভিডিওগ্রাফস দিয়েছি, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বিশেষ করে জাতিসংঘের প্রতিবেদনগুলো দিয়েছি, সেগুলোর থেকে খুব সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এটা ওয়াইড স্প্রেড ছিল, এটা সিস্টেম্যাটিক ছিল। সুতরাং লাইভ উইটনেস যদি 19 ডিস্ট্রিক্টে হয়ও সেটাও যথেষ্ট এটা প্রমাণ করার জন্য। ইভেন আমরা যদি একটা ডিস্ট্রিক্টের সাক্ষী দিয়েও প্রমাণ করতাম শুধু ঢাকা শহরে, সেটার থেকেও প্রমাণ হওয়া যথেষ্ট হতো যে এটা ওয়াইড স্প্রেড অথবা সিস্টেম্যাটিক হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশ থেকে সাক্ষী এনেছি, সুতরাং এই আর্গুমেন্টটাও বিবেচনাযোগ্য নয়। কোয়ালিটি অফ এভিডেন্সের ব্যাপারে আমরা যেটা বলতে চাচ্ছি, ওনারা বলার চেষ্টা করেছেন যে বিশেষ করে ভিডিও কলের ব্যাপারে এটা হয়তো এআই দিয়ে বানানো। আমরা ক্রিস্টাল ক্লিয়ার ভাবে এই আদালতে প্রমাণ করেছি, প্রথমত এই যে নির্দেশনাটাই দেওয়া হয়েছিল ফ্রম দি অ্যাকিউজ নাম্বার 1 সেইটা রেকর্ড করা হয়েছিল রাষ্ট্রীয় একটি সংস্থার মাধ্যমে। আমরা রাষ্ট্রীয় সেই সংস্থার কাছ থেকে এটা জব্দ করেছি, তারা সেই জব্দ তালিকা স্বাক্ষর করেছে, তারা সার্টিফাই করেছেন যে আমাদের এখান থেকে জব্দ করা হয়েছে। সেই কণ্ঠস্বরটি ফরেনজিক টেস্ট, বাংলাদেশের যে ফরেনজিক টেস্ট করার যে ব্যবস্থা আছে সেখান থেকে প্রমাণিত হয়েছে। এর বাইরে আন্তর্জাতিক সবচেয়ে বড় যে সংস্থাগুলো আছে তারা এটাকে নিজেরা তাদের মতো করে তদন্ত করে বলেছেন এটার কণ্ঠস্বর পরীক্ষিত ফরেনজিক টেস্টে, এবং তারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড একটা ফার্মকে দিয়ে, ফরেনসিক ল্যাবকে দিয়ে, এনটিএমসি থেকে, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার, বিবিসি এবং আল জাজিরা, তারা আলাদাভাবে তাদের আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তারা এটা পরীক্ষা করে তারা রিপোর্ট দিয়েছেন যে এটা 100% ওনারই ভয়েস, এটা এআই দিয়ে তৈরি নয়। সুতরাং এই যে কোয়ালিটি অফ এভিডেন্স সেটা ফরেনজিক টেস্টে প্রমাণিত নাম্বার 1। নাম্বার 2, এটা রেকর্ডিং প্রসেসটা হয়েছে বাংলাদেশের রাষ্ট্রীয় সংস্থা দ্বারা, সুতরাং এখানেও কোনো সন্দেহ তোলার অবকাশ নেই। তৃতীয়ত হচ্ছে এই ফরেনজিক তার যে টেলিফোনিক নির্দেশ সেটা সার্টিফিকেশন হয়েছে, যে নির্দেশটা তিনি যাকে দিয়েছিলেন তিনি সাক্ষী দিয়ে বলেছেন যে এই নির্দেশ প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছিল। চতুর্থত হচ্ছে তার নির্দেশ যে এক্সিকিউট হয়েছে লিথাল ওয়েপন ব্যবহারের মাধ্যমে, সেগুলো ভিডিও ফুটেজ, লাইভ উইটনেস সেগুলো প্রমাণ করেছেন। সুতরাং ফ্রম পাসিং দি অর্ডার
বাই দ্য প্রাইম মিনিস্টার এবং এক্সিকিউশন অন দি গ্রাউন্ড সবকিছু ধাপে ধাপে অকাট্যভাবে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণ করা হয়েছে। সন্দেহ তোলার সামান্যতম অবকাশ এখানে নেই বা ছিল না। যেটা প্রথম দিন থেকে আমি বলে এসেছি যে এই আদালতে আমরা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার করে এভিডেন্স গুলো তুলে ধরবো যে এই আদালত শুধু নয়, ওনারা দুনিয়ার যে কোনো আদালতে এটা পরীক্ষার জন্য পাঠিয়ে দেখতে পারেন, পৃথিবীর যে কোনো আদালতে এই এভিডেন্স অকাট্য রূপে প্রমাণিত হবে। এরপরে আমরা শুধুমাত্র লাইভ উইটনেস, যারা ভিকটিম হয়েছেন, যারা গুলি শরীরে বহন করেছেন, আহত হয়েছেন, অঙ্গ হারিয়েছেন, চোখ হারিয়েছেন, তাদের সাক্ষী, সেই জায়গায় অবস্থিত যত সাংবাদিক এইগুলো ভিডিও করেছেন, সেই ভিডিওগুলো লাইভ স্ট্রিমিং বিভিন্ন সংস্থা, বার্তা সংস্থা, টেলিভিশন চ্যানেল, গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলো এসেছে। এর বাইরে এই ভিডিওগুলো আবার এআই দিয়ে বানানো, এখানে সেগুলো ফরেন্সিক টেস্ট হয়েছে। এরপর ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো সার্টিফাই করেছেন, তারা তাদের কমিশনের মাধ্যমে রিপোর্ট দিয়ে বলেছেন যে এগুলো আমরা পেয়েছি, সেগুলোর যত সমর্থন সে দরকার ছিল সেগুলো আমরা পেয়েছি। পত্রপত্রিকা যেগুলো রিপোর্ট করেছেন সেগুলো আমরা নিয়েছি, টেলিভিশন চ্যানেল রিপোর্ট করেছেন সেগুলো নিয়েছি, যারা এগুলো ক্যামেরায় ধারণ করেছেন সেই সাংবাদিকদের সাক্ষ্য আমরা নিয়েছি। সুতরাং সাক্ষ্যের যতগুলো স্টেপ ছিল এটাকে নিখুঁত এবং নিরপেক্ষ বা এটা জেনুইন প্রমাণ করার জন্য সমস্ত প্রক্রিয়ার মাধ্যমে এই এভিডেন্স গুলো আদালতের সামনে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে প্রমাণিত হয়েছে। এই এভিডেন্স হিমালয়ের মতো দৃঢ়, হীরের মতো স্বচ্ছ, ক্রিস্টালের মতো স্বচ্ছ। এটা বিয়ন্ড অল রিজনেবল ডাউট। এই ব্যাপারে কোন রকম সন্দেহ করার কোনো অবকাশ কোনো পক্ষ থেকে করার নেই বা সুযোগ নেই। ফাইনালি আমি যেটা বলবো, যারা এখানে আসামি হয়েছেন, যেটা আমি আগের দিনও বলেছিলাম যে তাদের মধ্যে কোনো রিমোর্স নেই, তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। এত বড় অপরাধ করেছেন, দুনিয়ার সবাই জানে এই অপরাধ সংগঠিত হয়েছে, তিনিও জানেন, কিন্তু কখনোই তার মধ্যে কোনো ধরনের অনুশোচনা পরিলক্ষিত হয়নি। উল্টো তিনি যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, যারা তার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছেন, তাদেরকে হত্যা করার হুমকি দিয়ে যাচ্ছেন, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়ার কথা বলছেন, তাদের লাশগুলো বঙ্গোপসাগরে ফেলে দেওয়ার কথা বলছেন, এবং সর্বশেষে তিনি রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে গন্ডগোল লাগানোর চেষ্টা করছেন। তিনি সেনাবাহিনীকে উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, সেনাবাহিনীকে বলার চেষ্টা করেছেন তোমাদের অফিসারদের বিচার হয়, তোমরা কেন রুখে দাঁড়াচ্ছ না। রাষ্ট্রের মধ্যে একটা সিভিল ওয়ার লাগানোর চেষ্টা করেছেন, কিন্তু বাংলাদেশে দেশপ্রেমিক সেনাবাহিনী সে পাতা ফাঁদে পা দেয়নি, বাংলাদেশের জনগণ সেই পাতা ফাঁদে পা দেয়নি। তারা যারা পারপিট্রেটর ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করার জন্য তাদের অঙ্গীকারের প্রতি দৃঢ় আছেন, আদালতে তাদেরকে নিয়ে এসছেন, বিচার প্রক্রিয়া স্মুথলি সামনে পরিচালিত হচ্ছে, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কোনো উস্কানিতে বাংলাদেশের কেউ পা দেয়নি। এটা ডেমিনার অব দি অ্যাকিউজড, এইটা তাদের জন্য অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে, মিটিগেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছে না। কারণ কখনোই এই অপরাধের জন্য তাদের মধ্যে সামান্যতম অনুশোচনা নেই। এরকম নিষ্ঠুর হত্যাযজ্ঞ, এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা, 35,000 মানুষকে আহত করা, অঙ্গহানি করা, এরপরে সামান্যতম রিমোর্স না থাকা। এখানে শিশু ছিল, নারী ছিল, মজুর ছিল, ছাত্ররা ছিল, তাদেরকে হত্যা করতে তার বুক কাঁপেনি এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো রিমোর্স নেই। সুতরাং সর্বোচ্চ শাস্তিটাই তার অবশ্যই প্রাপ্য। সবশেষে আমি একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের PW3, তার নাম পারভিন, দিনমজুরের কাজ করত, যে যাত্রাবাড়িতে তার গুলিতে তার দু চোখ হারিয়েছে, এখন সে অন্ধ। সে আরেকটি কিশোর ছেলে, গুলিবিদ্ধ ছেলেকে কোলে নিয়ে বাঁচানোর চেষ্টা করাকালে তার দু চোখে গুলিবিদ্ধ হয়। যদিও সেই কিশোরকে সে বাঁচাতে পারেনি, কিন্তু তার আকুতিটা এই ট্রাইব্যুনালের কাছে যখন তিনি জবানবন্দি দিয়েছেন, সেটার মাধ্যমে আমি আমার আর্গুমেন্টটা শেষ করবো। তিনি বলেছেন, আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা, তার নির্দেশেই পুলিশ গুলি করেছে, তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না। হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে। আমি দুই চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে না, নাকি রাজাকারের ছেলেরা পাবে। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান রয়েছে। আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটা সঠিক বিচার যদি না হয়, ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না, ভাববে হত্যার বিচারটা হয়। এই আকুতিটাকে যদি সামনে নেওয়া হয় যে সামনের কোন শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, আজকের এই বিচার তার জন্য এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে, এবং ভবিষ্যতের কোন শাসক
তার নিজের জনগণকে এইভাবে হত্যা করার দুঃসাহস কখনো দেখাবে না। এইটা বলার মাধ্যমে বলছি যে এই ট্রাইব্যুনালের এই বিচার, এই জাজমেন্ট এই অপরাধগুলোর পুনরাবৃত্তি রোধ করার জন্য নেভার অ্যাগেইন বাংলাদেশে আর কখনো এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে না। এইটার জন্য এই বিচার প্রয়োজন, এইটার জন্য এই বিচার হতে হবে। এই নেভার অ্যাগেইন বলেই আমরা এই ট্রাইব্যুনালের আমাদের আর্গুমেন্টের এই পর্ব এখানে শেষ করছি। মাচ অবলাইজ। একটু রিপ্লাই দিতে চাই যদি রিপ্লাই তারপর আপনাকে 2 মিনিট সময় দিই। ঠিক আছে, সময় দিছি। আমি আমার সম্মানিত অ্যাটর্নি জেনারেল স্যারের দুটি কথা একটু জবাব দিতে চাই। সেটা হলো পালিয়ে যাওয়া নিয়ে। আমার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, এই জায়গাটায় আমি দ্বিমত পোষণ করি। পালিয়ে যাওয়া কাকে বলে? কারো সামনে থেকে না লুকিয়ে চাপিয়ে চোরের মতো তাকে পালিয়ে যাওয়া বলে। উনি লুকিয়েও যান নাই, আর উনি যেতে চানও নাই। এই দেশের প্রত্যেকটি মিডিয়া এবং প্রত্যেকটি ভিডিও কনফারেন্সে প্রত্যেকটা মানুষই দেখেছে যে উনি যেতে চাননি। উনি একথাও বলেছিলেন, আমাকে প্রয়োজনে এইখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, অর্থাৎ পালিয়ে গিয়েছেন। এই কথাটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি। আরেকটি কথা বলেছে যে বিচারে এসে, যেমন আর একজন রাজনৈতিক নেতার প্রসঙ্গ তুলে বলেছেন যে উনি বলেছিলেন যে সাহস থাকলে আসেন, বিচারে এসে মুখোমুখি হন। উনি যে কারণে বাংলাদেশে এসে তৎকালীন সময়ে বিচারে মুখোমুখি হননি, এই আজকের আমার আসামি ওই একই কারণেই বাংলাদেশে এসে বিচারের মুখোমুখি হচ্ছেন না। এটা হলো আমার ওপিনিয়ন। দ্বিতীয় হলো অ্যাপ্রুভার। লার্নেড অ্যাটর্নি জেনারেল স্যার বলেছেন যে এই অ্যাপ্রুভার করে যে সাক্ষী দিয়েছেন সেটা আমার এগেনস্টে। এখন এই জায়গাটা আমার বক্তব্য এই যে এই আইজিপি সাহেব যে অ্যাপ্রুভার ডিক্লেয়ার করেছেন সে নিজে বাঁচার জন্য একটি অপকৌশল, অন্যের উপরে দায় চাপিয়ে নিজে বাঁচার একটি অপকৌশল। অতএব এই আইজিপি সাহেবের যে বক্তব্য সেটার দ্বারা তার যে বক্তব্যে আমাকে দায়ী করা হয়েছে, এই দায়ীটাকে গ্রহণযোগ্য না করার জন্য মাননীয় আদালতের কাছে আমার নিবেদন। আরেকটি কথা, লার্নেড এই প্রসিকিউটর সাহেবের যে পুরো প্রজন্মকে একটা কথা বলেছেন যে আমার আসামিরা পুরো প্রজন্মকে নিঃশেষ করে দিয়েছেন বা দেওয়ার চেষ্টা করেছেন। একটি মানবতা বিরোধী অপরাধ হতে হলে একটি জাতি, একটি গোষ্ঠীকে, একটি সম্প্রদায়কে নিঃশেষ করার প্রচেষ্টা থাকতে হয়, সেটা এখানে ছিল না। যেমন ছিল হিটলারের, তার প্রচেষ্টা ছিল যে ইহুদিদের যা পৃথিবী থেকে ধ্বংস করে দেওয়ার একটা চেষ্টা ছিল, এবং সেই তারই নিমিত্তে সে হাজার হাজার ইহুদিদেরকে ধ্বংস করেছিলেন। কিন্তু এই যে পুরো প্রজন্মকে ধ্বংস করার যে প্রক্রিয়ার কথা বলেছেন, এই মামলার সঙ্গে সেটা যায় না। অতএব এই আমার আসামিরা এরকম কোন পুরো প্রজন্মকে ধ্বংস করেছেন বা করার চেষ্টা করেছেন, এই বক্তব্যের সামনে দ্বিমত পোষণ করছে। আরেকটি কথা যে ন্যায় বিচারটি হলো যেমন রাষ্ট্র ন্যায় বিচার চাবে, আমি আসামি পক্ষ, আমিও ন্যায় বিচার চাই। অতএব লার্নেড ট্রাইব্যুনালের কাছে, এই যে লর্ডশিপদের কাছে আমার নিবেদন, আমিও চাই ন্যায় বিচার। আমিও মনে করি ন্যায় বিচার হলে আমার আসামি খালাস পাবে। আইটেম 1 এবং 2 এর জন্য 10 মিনিটসের একটা অ্যাডজার্নমেন্ট দিলে। ফারুক কোড নাম্বার। এখন এটা কি সিএভি থাকবে নাকি কোনো একটা ডেট থাকবে?